আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আচ্ছা, চেষ্টা করব। রীতি মন খারাপ করে মাথা ঝুঁকিয়ে দাঁড়িয়ে রইল। রোহান রীতির মুখ দেখে বলল, কি হয়েছে? শুধু চেষ্টা করব বলে লাভ নেই। এসব মিথ্যে আশা দিয়ে কি হবে? আমি তো সত্যি সত্যি শিখতে চাই, মিথ্যে মিথ্যে না। মিথ্যে মিথ্যে আবার কিভাবে শেখায়? আচ্ছা, কবে ক্লাস করতে চাও? আপনি যদি বলেন এখন থেকেই। এত রাতে? এত রাতে কোথায়? মাত্র 10টা বাজে। আমার জন্য গভীর রাত হয় রাত 3টায়। বেশি রাত জায়গা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। আচ্ছা চলো, তোমার ক্লাস নেওয়া যাক। রোহান তার গিটার নিয়ে আসলো। তারপর দুজন হোটেলের বারান্দায় এসে বসলো। রীতির হাস্যকর কথাবার্তা রোহানের খুব ভালো লাগছিল। ঈশাকে হারানোর কষ্ট সে কিছুক্ষণের জন্য তো ভুলে গেছে, কারণ সিলেটে আসার পর থেকে ঈশা আর দীপকে একসাথে দেখে সে না পারছে মন খুলে হাসতে আর না পারছে মন খারাপ করে বসে থাকতে। এদিকে নবনী হোসেন রিধিকে খোঁজার জন্য রুম থেকে বের হলেন। তিনি বারান্দায় এসে রোহান আর রিধিকে একসাথে দেখে মনে মনে খুব খুশি হলেন আর বলেন, বাহ, রিধির সাথে তো রোহানকেই ভালো মানিয়েছে। মা, রোহান ভাইয়া খুব ভালো গিটার বাজান, তাই আমি এখন থেকে ভাইয়ার কাছে গিটার শেখার ক্লাস করব। ভালোই তো। আচ্ছা, আমি তোকে খুঁজতে এসেছিলাম, এখন আমি যাই, তোদের আর বিরক্ত না করি। ইটস ওকে আন্টি, আমরা বিরক্ত হচ্ছি না, আপনি এখানে বসতে পারেন। না থাক, আমি একটু রক্তিমের বাবার সাথে কথা বলবো, তোমরা তোমাদের কাজ করো। রক্তিম নামটি শুনেই রিধির বুকটা ধক করে উঠল। রিধিকে অন্যমনস্ক হয়ে থাকতে দেখে রোহান বলল, ক্লাস কি এখানেই শেষ করে দেব? রিধি জোরপূর্বক হাসি রেখা মুখে টেনে বলল, না না না, চলুন আবার শুরু করি। রোহান রিধির হাসিটা দেখেই বুঝতে পেরেছে এই হাসিতে সেই প্রাণ নেই যা কিছুক্ষণ আগেও ছিল। এই হাসিটা মিথ্যে হাসি, যে হাসি রোহান নিজেই সবসময় ঠোঁটে ঝুলিয়ে রাখে। রিধির হঠাৎ মন খারাপের কী কারণ হতে পারে এটা নিয়ে রোহান আর ভাবল না, কারণ সে রিধির সম্পর্কে তেমন কিছুই জানে না। তাই অকারণে কারণ খোঁজার প্রয়োজনও মনে করছে না, বরং রিধির মন ঠিক করার জন্য কয়েকটা জোকস শুনিয়ে দিল। এসব জোকস সে অনিকের কাছ থেকে শুনেছে। অনিক এসব জোকস বলে সবাই অনেক হাসাহাসি করত। যদিও রোহানের কখনো হাসি পায়নি, কিন্তু রিধি হেসে দিল। রিধিকে হাসতে দেখে তার ভালো লাগছে, কারণ রোহান চায় না তার মতো চাপা কষ্ট নিয়ে কেউ বেঁচে থাকুক। সে মন খুলে হাসতে পারবে না তো কি হয়েছে, আশেপাশের মানুষকে তো হাসাতে পারবে। সকালে উঠেই রিধি হোটেলের সামনে থাকা বাগানে হাঁটছিল। হঠাৎ দিয়া কোথা থেকে এসে রিধির কাঁধে হাত রেখে তার সাথে সাথে হাঁটা শুরু করলো। দিয়া বলল, রেহান ভাইয়াকে তোর কেমন লাগে? অনেক ভালো লাগে। এখন থেকে উনি আমাকে গিটার বাজানো শেখাবেন। গতকাল আমার প্রথম ক্লাস নিয়েছিলেন। সবাই রেহান ভাইয়াকে ভয় পায়, আর তুই বলাতে ভাইয়া এত সহজে মেনে নিয়েছে, অবাক করার বিষয়। দেখ, রিধি জানে কোথায় কিভাবে কথা বলতে হয়, আর আমি এমনিতেই অনেক স্মার্ট, সো এটা আমার জন্য কঠিন ব্যাপার ছিল না। জানিস, রেহান ভাইয়া একটু চাপা স্বভাবের, কিন্তু কালকে তোকে আর ভাইয়াকে একসাথে দেখে মনে হয়েছে তুই পারবি ভাইয়াকে খুশি রাখতে। মানে তোদের একসাথে খুব মানিয়েছে, আর তুই যদি আমার ভাবি হয়ে যাস কত মজা হবে। দিয়া, আমি রক্তিমকে ভালোবাসি। কি? দেখ, কারো সাথে মন খুলে হাসা মানে এই নয় যে তাদের একসাথেই থাকতে হবে। আমি অন্য একজনকে ভালোবাসি, তেমনি রুহান ভাইয়াও হয়তো অন্য কাউকে ভালোবাসতে পারে। তুই যদি এভাবে বলিস আমার কেমন লাগতে পারে ভেবে দেখেছিস? ভালোবাসার মানুষকে পাইনি, তাই কি হাসতেও বারণ? আর হাসতে দেখলে যদি লোকে অন্য ধরনের চিন্তা ভাবনা করে বসে আমি কোথায় যাব? তাহলে কি আমি হাসাই ছেড়ে দিব? সরি, আমি তো জানি তুই হয়তো ওভাবে বোঝাতে চাসনি, কিন্তু দিয়া, আজ বুঝতে পারছি মানুষ কেন প্রেম করে কষ্ট পায়। ক্লাসে যখন কিছু মেয়েদের দেখতাম বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হওয়ার পর কাঁদতো, তখন তাদের কষ্টটা বুঝতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারছি প্রেমে পড়া বড়ই খারাপ ব্যাপার। এটা অস্তিত্বকেই পুড়িয়ে মারে। এই পুড়ে যাওয়া গন্ধ আর ক্ষত কারোরই চোখে পড়ে না, তাই এই অনুভূতিটা বড়ই কষ্টের। রিধির চোখে পানি দেখে দিয়া রিধিকে জড়িয়ে ধরল আর বলল, আমি কখনোই আর তোকে এসব বলবো না। তারপরে তুই কাঁদবি না প্লিজ। আর রক্তিমকেও ভুলে যা। আমার বেষ্টু অনেক ভালো একটা মেয়ে, দেখবি সবচেয়ে ভালো ছেলেটাই সৃষ্টিকর্তা তোর জন্য সৃষ্টি করে রেখেছেন, যে তোকে অনেক ভালোবাসবে। আমি ভালো ছেলের অপেক্ষায় নেই। আমি তো সৃষ্টিকর্তার কাছে একটাই আবদার করতে থাকবো, যাতে রক্তিম আমার হয়ে যায়।
যতদিন রক্তিমের উপর অন্য কারোর অধিকার হবে না ততদিন আমি এটাই চেয়ে যাব। শেষ সেকেন্ড পর্যন্ত আমি রক্তিমের অপেক্ষায় থাকব। বড় বেশি ভালোবেসে ফেলেছি যে এখন আর ফিরে আসার উপায় নেই। কিন্তু রক্তিমকেও আমি আর বিরক্ত করব না, কোনো চেষ্টা ছাড়াই শুধু অপেক্ষা করে যাব। রীতিরা যেদিন বাসায় ফিরছিল ওই দিন রাতে রক্তিম ভালোভাবে ঘুমাতে পেরেছে, কিন্তু এবারও রক্তিম রীতির সাথে কথা বলার সুযোগ পায়নি। এর কয়েকদিন পর সবাই মিলে দিয়ার পছন্দের জায়গায় যাওয়ার পরিকল্পনা করলো। তবে এবার রক্তিমও তাদের সাথে যাচ্ছে, কিন্তু জুনায়েদ হোসেন যেতে পারছেন না, কারণ রক্তিমের অনুপস্থিতিতে তাকেই ব্যবসার কাজ দেখতে হবে। আর এদিকে রোহান বলে দিয়েছে সে রাজিয়াকে ছাড়া যাবে না, তাই রাজিয়াও তাদের সাথে কক্সবাজার যাচ্ছেন। রাজিয়া রহমান যাওয়াতে নবনী হুসেনকেও যেতে বলেছেন। সকাল 7টায় তারা বাসা থেকে বের হয়ে বাসে উঠে পড়ল। নবনী আর রাজিয়া একসাথে বসে সংসারের যাবতীয় গল্প করছেন, আর দিব্য ও ঈশা নিজেদের বিষয়ে কথা বলছে। ঈশা আজ খুব খুশি, কারণ তার ইচ্ছে ছিল বরের সাথে কক্সবাজার যাবে, আর আজ তার সেই ইচ্ছেটা পূরণ হতে যাচ্ছে। ঈশা সমুদ্র প্রেমিকা, তার সমুদ্র দেখতে খুব ভালো লাগে, আর আজ দিব্যর সাথে সেই ভালো লাগা ভাগ করে নিবে সে। এদিকে ইপ্তি কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে আছে, আর তার পাশে রোহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরের দিকে। রোহানের সামনের সিটে দিব্য আর ঈশা বসেছে, তাই না চাইতেও তাদের উষ্ণ কথাবার্তা রোহানের কানে আসছিল। হেডফোন আনতে ভুলে গিয়েছিল সে, তা না হলে কে শুনতে চায় প্রেয়সীর প্রেমালাপ, তাও আবার তার বরের সাথে, যেই বর কিনা রোহানের সবচেয়ে প্রিয় বন্ধু, তার আপন ভাই। সহ্য করারও সীমা থাকে, রোহান আর পারছে না এসব সহ্য করতে। রক্তিম আর অদিতি পাশাপাশি বসেছে। অদিতি তো রক্তিমের কাঁধে মাথা রেখে ঘুম, আর রক্তিমের চোখে ঘুম তো বহুদূর, শান্তির ছায়াও দেখা যাচ্ছে না। তার মন একটাবার রীতির সাথে কথা বলার জন্য ছটফট করছে। অন্যদিকে রীতি ও দিয়া মনে সুখে গল্প করছে, আর কি করবে তা পরিকল্পনা করছে। হঠাৎ রীতি রোহানকে ডেকে বলল, রোহান ভাইয়া, একটা গান শোনাবেন? রোহান রীতির আবদার ফেলতে পারল না, কারণ সে চেয়েছিল কোনোভাবে মনকে ব্যস্ত রাখতে। আর এই সুযোগে দিব্য ঈশাও তাদের উষ্ণ কথাবার্তা বন্ধ করে তার গানে মনোযোগ দেবে। তাই রোহান বলল, হ্যাঁ, শোনাতে পারি। কিন্তু আমি যে গানটি গাইতে বলবো ওইটাই গেয়ে শোনাবেন, সাথে গিটারও বাজাতে হবে। রাজি তো? আচ্ছা, রাজি। রীতির আবদার করা গানটি গাওয়া শুরু করলো রোহান। তাসনিফ জামানের উৎসর্গ গানটিতে সুর দিয়ে হালকা গুঞ্জনপূর্ণ পরিবেশটিকে শান্ত করে দিল সে। আমার সবটুকু বিশ্বাস যে দিয়েছে ভেঙে, তাকে কৃতজ্ঞতা জানাই। সে দিয়েছে আমার অন্ধ চোখে আলো, যার বিশালতার মাঝে আমি এইটুকু পাইনি ঠাই, তাকে কৃতজ্ঞতা জানাই। সে যে দিয়েছে আমায় মহাশূন্যে আশ্রয়, আমার সব অপূর্ণতায় যেন হয় আমার শূন্য পথের প্রতি শ্রেয়তম আশীর্বাদ। যখন স্বর্গদ্বারে একা দাঁড়াবো তারই অপেক্ষায়, যেন আমার অভ্যর্থনা তাকে করে অনুতপ্ত। জানি তখন সে আমার হবে না, তবুও এ অপ্রাপ্তি যেন আমায় করে পরিতৃপ্ত। আজ কোনো অনুভূতির গভীরে যেতে চাই না আর কখনো, যেখানে নিঃশব্দ কান্নায় স্বরচিত হয় একান্ত শোক। যা কিছু তার নির্দয় স্পর্শে দিয়েছে সৃষ্টি নির্ভৃতে আমার প্রশান্ত কল্পনার ঘরে, আর যন্ত্রণায় শিবিরে যে আবদ্ধ কান্না দেয় এক নির্ভুল সুরের জন্ম, তাকে আমার কাব্যে মেশায় যেন হয় এক বিশুদ্ধ গান। আমার এই গানই আজ উপসর্গ হোক আর তার প্রতি তীব্র ঘৃণা। তবু স্বর্গদ্বারে একা থাকবো তারই অপেক্ষায়, যেন আমার অভ্যর্থনা তাকে করে অবনত। জানি তখনও কিছুই আমার হবে না, তবু এ অপ্রাপ্তি যেন আমায় করে পরিপূর্ণ। গান শেষ করার পর রোহান অনেক হালকা অনুভব করছে। এতক্ষণ বুকের ভেতর কষ্টের পাথর চেপে বসেছিল, গানের সাথে সাথে সেই কষ্টগুলো রোহান বের করে দিয়েছে। তারা বিকেলে কক্সবাজার পৌঁছে যায়। যে হোটেলে তারা উঠেছিল সেটা ঈশার খুব পছন্দ হয়েছে। হোটেলের সব কিছু প্রাকৃতিক, কোনো কৃত্রিমতা নেই, আর বিশেষত হোটেলটি সমুদ্র সৈকতের সামনেই। পরের দিন সকালে দিব্য ও ঈশা সমুদ্র বিলাস করতে গেল। তারা পাশাপাশি হাঁটছিল। হঠাৎ দিব্য জিজ্ঞেস করলো, অবসরীর এখানে কেমন লাগছে? অনেক বেশি ভালো লাগছে। একটা কবিতাও বানিয়ে ফেলেছি, শুনবে? অবশ্যই, অবসরীর ভক্ত কি আর না করতে পারে? সেই সমুদ্রের গর্জন আমাকে একটু অভিহিত করেনি, শুধু জানতে চেয়েছি ওই গর্জন কি বলেছিল। নাম লিখে এসেছি ওই বালির উপরে, তোমার পানির ঢল তা মুছে দিয়েছিল।
নীল আকাশের পানি মুগ্ধ চোখে চেয়ে রয়েছিলাম। স্নিগ্ধ হাওয়া মন ছুঁয়েছিল। গান ধরেছিলাম কণ্ঠনালীতে। ব্যর্থতার সুর হারিয়ে ফেলে গিয়েছিল। তারার মেলার অপেক্ষায় ছিলাম। রাতের আভায় তারা লুকিয়েছিল। আমি খুঁজেছি তোমায়, অনেক খুঁজেছি। হাতটি ধরে হাঁটতে চেয়েছি, মুগ্ধ চোখে দেখতে চেয়েছি, শুধু তোমায় ভালোবাসতে চেয়েছি। সমুদ্রের গর্জন আজ তোমায় ফিত করতে পারবে না, কারণ আছি আমি তোমার পাশে। পানির ঢল আমার নামে মুছে দিতে পারবে না, কারণ তা লিখে দিয়েছি তোমার হৃদয়ে। মুগ্ধ চোখে তুমি অন্যদিকে তাকাতে পারবে না, কারণ পাশে তোমার বরটা আছে। গান তোমার সুরহীন হতে পারে না, কারণ সুর দেওয়ার মানুষ তোমার আছে। আর কারো অপেক্ষায় থাকতে পারবে না, কারণ অপেক্ষার দিন তো এখন শেষ হয়েছে। আমায় আর খুঁজতে হবে না, কারণ এই হাটটি আর ছাড়ছি না। মুগ্ধ চোখে দেখতে হবে না, কারণ আমি তোমার ভালোবাসা ছেড়ে কোথাও যাচ্ছি না। আমার ছোঁয়ায় বদলেছ, ভালোই কাব্য বানিয়েছ। তোমার ছোঁয়ায় হারাবো নিজেকে, কোনো ক্ষতি আছে কি তাতে? হয়েছে, আর প্রেমিক পুরুষ হতে হবে না, চলো। রিধি, দিয়া ও ইপ্তি গল্প করছে। রক্তিম তা দেখে রিধিকে ডাক দিতে যাবে, তখনই অদিতি রক্তিমের হাত ধরে টেনে নিয়ে গেল। রক্তিম এখানে এসেও রিধির সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না। এদিকে তারা সারাদিন অনেক ঘোরাঘুরি করার পর রাতে হোটেলে ফিরল। তারা যেই হোটেলে উঠেছিল সেই হোটেলে কিছু বখাটে ছেলেও উঠেছে। তাদের সাথে ছিল একটা মেয়ে। তাদের দেখেই রক্তিম, রোহান ও দিব্য বুঝতে পেরেছিল তারা কেমন হতে পারে। তাই হোটেলে ফেরার আগে তারা সব মেয়েদের বলে দিয়েছে একসাথে থাকতে। কিন্তু রিধি তো সব কথা এক কান দিয়ে ঢোকায় আর অন্য কান দিয়ে বের করে দেয়। সে রাতে হাওয়া খাওয়ার জন্য রুম থেকে বের হয়ে গেল আর হোটেলের সামনে একটা খোলা জায়গায় এসে বসে পড়ল। রিধি চোখ বন্ধ করে বসে আছে। হঠাৎ সে কাঁধে কারোর স্পর্শ পেল। চোখ খুলে দেখল তিনটা মাতাল ছেলে তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। রিধির ছেলেগুলোকে দেখে ভয়ে দাঁড়িয়ে গেল। ছেলেগুলো রিধির কাছে আসার চেষ্টা করছে আর রিধি পেছনে যাচ্ছে। ভয়ে তার হাত পা কাঁপছে। রোহান ওই সময় হোটেলের বাইরে দাঁড়িয়ে ফয়সাল আহমেদের সাথে ফোনে কথা বলছিল। অন্যদিকে রক্তিম রিধিদের রুমের সামনে এসে দাঁড়ালো। যেহেতু দিয়া আর রিধি একই রুমে উঠেছে, সাথে অদিতও নেই, যেহেতু রিধির সাথে কথা বলার এটাই ভালো সুযোগ। সে দরজায় টোকা দেওয়ার পর দিয়ে এসে দরজা খুলে দিল। রক্তিমকে দেখে দিয়া অবাক হয়ে বলল, ভাইয়া আপনি? রিধি কোথায়? ও তো একটু বের হয়েছিল। মানে কোথায় বেরিয়েছে? বাইরে গেছে, রুমে ভালো লাগছিল না তো তাই। তোমাদের বারণ করেছিলাম হোটেলের বাইরে না যাওয়ার জন্য, কথা কি তোমাদের কানে ঢুকেনি? দেয়া কিছু বলার আগে রক্তিম দেরি না করে রিধিকে খুঁজতে বেরিয়ে গেল। হোটেল থেকে বের হওয়ার সময় তার রোহানের সাথে দেখা হয়ে গেল। সে উদ্বিগ্ন কণ্ঠে রোহানকে জিজ্ঞেস করল, রিধিকে দেখেছো? ওরা তো রুমে। দিয়া বলেছে রিধি বের হয়েছে। মানে কি? ওদের না বারণ করেছিলাম? তাড়াতাড়ি চলুন, ও কোথায় দেখি। অনেকক্ষণ খোঁজার পরও তারা রিধিকে কোথাও পেল না। রক্তিমের তো এখন ভয়ে হাত কাঁপছে। রোহান বলল, এখানে না থাকলে ও কোথায় যেতে পারে? বিচে যায়নি তো? মেয়েটার কি মাথা খারাপ হয়েছে? এত রাতে বিচে কেন যাবে? এরপর তারা রিধিকে খুঁজতে সমুদ্রের তীরে চলে গেল। তীরের কাছাকাছি যেতে তারা রিধির কান্নার শব্দ শুনতে পেল। যদিও চারপাশে অন্ধকার ছিল, তবুও চাঁদের আলোয় দূর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে কিছু ছেলে রিধিকে ঘিরে রেখেছে। তারা টেনে হিঁচড়ে রিধিকে সেখানে নিয়ে গিয়েছিল। বাকি সঠিক সময়ে রোহান আর রক্তিম রিধিকে খুঁজে পেয়েছে। তা না হলে রিধির জীবনে খুব বড় বিপদ নেমে আসতো। রোহান ও রক্তিম মিলে ছেলেগুলোকে ইচ্ছে মতো পেটানোর পর রোহান তার বাবার এক বন্ধুকে ফোন দিয়ে সব কটিকে ধরিয়ে দিল। মূলত রোহানের বাবাই সেই বন্ধুটি এখানকার থানার ওসি হিসাবে আছেন। রক্তিমের মেজাজ খুব খারাপ হয়ে গেছে। সে রাগে মাথায় রিধির হাত শক্ত করে ধরে তাকে টেনে বসে থেকে দাঁড় করিয়ে তার গালে কষে একটা চর বসিয়ে দিল। রিধির চর খেয়ে অসহায়ের মতো গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। রক্তিম চেঁচিয়ে বলল, রিধি তুমি কি এখনো বাচ্চা? সবসময় তুমি বোকার মতো কাজ করো। তোমার মাথায় কি ঘিলু নেই? বারণ করার পরও কেন রুম থেকে বেরিয়েছিলে? আপনি আমাকে মারলেন। চুপ, বেশি কথা বলে আরেকটা চর বসিয়ে দেব। এদিকে রোহান রক্তিমের রাগ দেখে তাকে শান্ত করালো। যদিও ওই সময় তার নিজের মেজাজটাও খারাপ ছিল, কিন্তু এভাবে রাগ দেখিয়ে তো কোনো লাভ হবে না। সেও একদিন এভাবে ঈশাকে বকেছিল, যদিও সেখানে ঈশার দোষ ছিল না। কিন্তু রাগ নিয়ন্ত্রণ রাখতে না পেরে সে ঈশাকে অনেক কথা শুনিয়ে দিয়েছিল, যার ফলে ঈশা তাকে
ভুল বুঝেছিল। কিন্তু আজ এখানে রিধির দোষ আছে। তাকে বারণ করার পরও সে কেন বের হয়েছে রুম থেকে? বের হওয়ার এত ইচ্ছে থাকলে রক্তিম, রোহান বা ইপ্তিকে তো বলতে পারতো। তবুও রোহান রাগ নিয়ন্ত্রণ করে রক্তিমকে বলল রিধিকে নিয়ে আসতে। এদিকে রিধি রুমে এসে কান্না করতে লাগলো আর মনে মনে বলল, আই হেট ইউ রক্তিম, তুমি আমাকে ভালোবাসো না, তাও আমি মেনে নিয়েছিলাম। আর আজ তো আমার ওপর হাতও উঠিয়েছো। আমি তোমার চোখে এত তুচ্ছ? আমাকে এত খারাপ ভাবো তুমি? এখানে আমার দোষটা কোথায়? অন্যদিকে রক্তিমের আর সেই রাতে ঘুম হলো না। সে বাকি রাত বারান্দায় বসে কাটিয়ে দিয়েছে আর এক দৃষ্টিতে তার হাতটির দিকে তাকিয়ে আছে। সে মনে মনে ভাবছে কিভাবে পারল সে রিধির গায়ে হাত তুলতে। সে তার রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেনি, কিন্তু এখন কষ্টগুলো আর নিতে পারছে না। তার চোখ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আজ সে রিধিকে আঘাত করে কাঁদছে। এই কষ্টের খুব গভীরতা আছে। রিধিকে মনে যে ক্ষত দিয়েছে তা সে সেরে ওঠার আগে নতুন ক্ষত দিয়ে দিল। আজ রিধি তাকে ক্ষমা করলেও সে নিজেকে ক্ষমা করতে পারবে না। আগামীকাল তারা আবার চট্টগ্রাম ফিরে যাবে। তাদের আর সেন্ট মার্টিন যাওয়া হলো না, কারণ ঈশার ফাইনাল পরীক্ষা শুরু হবে আর দিয়া ও রিধির ভর্তি সংক্রান্ত কাজও বাকি আছে। অন্যদিকে গতকাল রিধির সাথে যে দুর্ঘটনা ঘটেছিল তার জন্য সবার এখনও মন খারাপ। এদিকে রক্তিম এখনও রিধির সাথে কথা বলার কোনো সুযোগ পায়নি। সে রিধির সামনে গেলেই রিধি দৌড়ে পালিয়ে যায়। আজও রক্তিমকে দেখে দৌড়ে পালানোর সময় রিধি দিয়ার সাথে ধাক্কা খেল। দিয়া ভুরু কুচকে জিজ্ঞেস করলো, ইস, বাঘের পাল্লায় পড়েছিস নাকি? এভাবে চোখ বেঁধে কোথায় দৌড়াচ্ছিস? বাঘ না হাতি? বাঘ তো তাও খুব সুন্দর, দেখলেই মায়া লেগে যায়, কিন্তু ওই রাক্ষসটা তো হাতির চেয়েও জঘন্য। তিনি আবার কি করলেন? কাল রাতে এক গালে থাপ্পড় মেরেছিল, দেখ কেমন লাল হয়ে গেছে। এখন আবার আর এক গালে বসানোর জন্য আমাকে খুঁজছে। তোকে কে বলেছে চর মারার জন্য খুঁজছে? রাক্ষসটা চায় আমার বিয়ে হয়ে যাক, যাতে আমি বাসা থেকে বিদায় হই। এই জন্য আমাকে খুঁজছে। এক গালে চর খেলে তো আবার বিয়ে হয় না, তাই। রিধি, উনি তোর এই থিওরি কিভাবে জানবে? আমি বলেছিলাম। তাহলে তো তোকে আরেকটা চর মেরেই ছাড়বে। দিয়া কথাটি বলে হেসে দিলেন আর রিধি তার হাসি দেখে মুখ ফুলিয়ে চলে গেল। রাতে তাদের হোটেলের সামনে একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হলো। তারা সবাই সেখানে চলে এলো, কিন্তু রিধির কিছু ভালো লাগছিল না। তাই সে বিষণ্ণ মনে এক কোণে বসে রইল। যদিও এতদিন তারা অনেক মজা করেছিল, কিন্তু আজকের পরিবেশটা তার কাছে খুব গুমোট মনে হচ্ছে। এদিকে রোহান মনে মনে ভাবছে আজ কিছু তো একটার কমতি আছে। হ্যাঁ, রিধির হাসির কমতি আছে। রিধি এতদিন সবাইকে তার হাস্যকর কথাবার্তা আর দুষ্টামিতে মাতিয়ে রেখেছিল, কিন্তু আজ সে নীরব, আর সবাই যেন তার সেই নীরবতাকেই সায় দিচ্ছে। রিধি এ কয়েকদিনেই রোহানের গানের ভক্ত হয়ে গেছে। তার যখন সিলেটে ছিল, রিধি একদিন রোহানকে বলেছিল, ভাইয়া, আপনার গানের সুর ঔষধের মতো কাজ করে, একদম মন ভালো হয়ে যায়। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি কয়েকটা রেকর্ড করে নিই। আপনার সাথে তো সব সময় দেখা হবে না, তাই মন খারাপ হলে ঔষধ কোথায় পাবো, তাই ভাবছি রেকর্ড করে মোবাইলে রেখে দিব। রোহান রিধির কথা শুনে সেদিন হেসে বলেছিল, জানি মন খারাপ থাকলে কিছুই ভালো লাগে না, এমনকি শরীরটাও দুর্বল মনে হয়। শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতা খুবই জটিল। শারীরিক অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে হলে কিছু টাকা খরচ করলেও হয়, কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করেও মনের রোগ সারানো যায় না। আর আমি যদি কারো মনের রোগ সারাতে পারি তাতে অবশ্যই নিজেকে ভাগ্যবান মনে করব। রোহান ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। সে বুঝতে পারল রিধির এখন ওষুধ লাগবে, কারণ একমাত্র তার গানের সুরই রিধিকে সুস্থ করে দেবে। তাই সে গিটার নিয়ে আসলো। গিটারে সুর তোলার সাথে সাথে সবাই রোহানের দিকে তাকালো, সাথে রিধিও তাকালো। রোহান এবার রিধির দিকে তাকিয়ে একটা গান শুরু করলো। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে, সে যে চেয়ে আছে ভরা চোখে, জানালার ফাঁকে মেঘ ধরতে, তার গুনগুন মনের গান বাতাসে ওরে, কান পাতো মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে, তার গুনগুন মনের গান বাতাসে ওরে,
কান পাতো মনে পাবে শুনতে, তার রঙের তুলির নাচে মেঘেরা ছোটে, চোখ মেলো যদি পারো বুঝতে, সে যে বসে আছে একা একা। রিধি গান শুনে রোহানের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিল। আর রিধিকে হাসতে দেখে রোহানের খুব ভালো লাগলো। কিন্তু রিধি আর রোহানের এমন চোখের ইশারায় কথা বলা রক্তিমের মতো পছন্দ হচ্ছিল না। তার ভেতরটাই দুমড়ে মুচড়ে যাচ্ছিল। এদিকে নবনী রিধি আর রোহানকে একসাথে দেখে রাজিয়াকে বললেন, রাজিয়া আপা, রোহান আর রীতিকে একসাথে ভালোই মানিয়েছে, তাই না? আমিও তাদের দেখে এটাই ভাবছিলাম। আমার কিন্তু রোহানকে খুব পছন্দ হয়েছে। রিধি অনেক লক্ষ্মী একটা মেয়ে। বলছিলাম কি, সম্পর্কটা কি আগানো যায় না? আপনার মতো ভালো একজন শাশুড়ি আর রোহানের মতো ভালো একটা ছেলে যদি আমার মেয়েটার স্বামী হিসাবে পায়, তাহলে ও খুব ভালো থাকবে আর আমরাও নিশ্চিন্তে থাকবো। আপনার কথায় আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি তো জানেন আমাদের পারিবারিক সমস্যার কথা। রোহানের দায়িত্ব ওর বাবার ওপর, আর তারও একটা পছন্দ অপছন্দ আছে। আরও এখনও মাস্টার্স শেষ করেনি। পড়াশোনা শেষ হবার পর না হয় ভেবে দেখা যাবে। ঠিক বলেছেন, তবে শুভ কাজে দেরি না করাই ভালো। ঈশাকে আনুষ্ঠানিকভাবে তুলে আনার পর আমি ব্যাপারটা দেখব। আর আপনাদের সাথেও তো বহু বছরের পরিচয় আছে। জি, আমরা তো পাশেই আছি। কিছুক্ষণ পর অনুষ্ঠানে উপস্থিত সবাই রোহানকে আরেকটি গান গাওয়ার অনুরোধ করতে লাগলো। সবার কথা মতো সেও কণ্ঠে গান ধরল। অনেক নবদম্পতি সেই গানের তালে তালে নৃত্য করতে লাগলো। তুমি বরুণা হলে হব আমি সুনীল, তুমি আকাশ হলে হব শঙ্খচিল, তুমি নদী হলে হব আমি জল, তুমি শ্রাবণ হলে হব শ্রাবণের ঢল, তুমি পাহাড় হলে হব আমি সবুজ, তুমি শাসন করলে হব আমি অবুজ, তুমি অরণ্য হও আমি হব পাখি, তুমি শত্রু হও হয়ে যাব আখি, তুমি জীবন হলে হয়ে যাব আমি প্রেম, তুমি নকশি কাঁথা হলে হব কারুহেম। না 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 না। এদিকে দীপ আর ঈশা রোহানের সামনেই একে অপরের হাত ধরে বসে আছে। ঈশার চোখে লজ্জা, আনন্দ, দিব্যর প্রতি ভালোবাসা স্পষ্ট ফুটে উঠেছে। রোহান তাদের দেখে ভাবছে, তারা তো সুখেই আছে, শুধু আমার মনেই যন্ত্রণা। এসব ভাবতে ভাবতে রোহানের কণ্ঠ ভারী হয়ে এলো। এদিকে অদিতি রক্তিমকে দম্পতিগুলোর মাঝে টেনে নিয়ে গেল। রক্তিম জিজ্ঞেস করলো, কি করছো তুমি অদিতি? চলো আমরাও একসাথে ওদের মতো ডান্স করি। এখানে যারা নাচছে সবাই হাজব্যান্ড ওয়াইফ, আমরা তো আর কাপল না। এখন না তো কি হয়েছে, হয়ে যাব। অদিতি প্লিজ, আমার মন ভালো নেই। আমি সবার সামনে কেঁদে দেব কিন্তু। অদিতির কথা শুনে শেষমেশ না চাইতো রক্তিমের তার সাথে নাচতে হচ্ছে। আর এদিকে রীতি তাদের একসঙ্গে দেখে মনে মনে ভীষণ কষ্ট পেল। এরপর রাতের খাবার খেয়ে সবাই যার যার রুমে চলে গেল। এদিকে রক্তিমের এই মুহূর্তে রীতিকে উঠিয়ে নিয়ে যেতে মন চাইছে, কারণ আজও সে রীতির সাথে কথা বলার সুযোগ পেল না। অন্যদিকে রিধি আর দিয়া মোবাইলে পাল্লা দিয়ে গেমস খেলছে। রোহানের গান শুনে তার মনটা ভালো হয়ে গিয়েছে। আর এই মুহূর্তে রক্তিমের কথা চিন্তা করে সে তার মনটা আবার খারাপ করতে চায় না, তাই সে মোবাইলে নিজেকে ব্যস্ত রেখেছে। রোহান রাতে হোটেলের বাইরে খোলা আকাশের নিচে বসেছিল। হঠাৎ দিব্য তার পাশে বসে জিজ্ঞেস করলো, মন খারাপ? মন ভালো রাখার ওষুধ নেই। তোর মন ভালো রাখার ঔষধ কি আমাকে বল, আমি এখনই এনে দিচ্ছি। রোহান দিব্যর দিকে তাকিয়ে রহস্যময় হাসি দিল। তারপর আবার আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করলো আর মনে মনে বলল, দিব্য, তোর কাছে এই রোগের কোনো ওষুধ নেই? বাবা মা এক হতে পারলেই আমি আমার রোগ সারানোর প্রথম ডোজ পেয়ে যাব, কিন্তু দ্বিতীয়টা তোর কাছে। ঈশাকে তো আমি হারিয়েই ফেলেছি, আমার ভালোবাসা তো হেরে গেছে। তাহলে আমি কিভাবে পুরোপুরি সুস্থ হব? আমাকে এখন কে সুস্থ করবে বল? আর আমার অসুস্থতায় কিন্তু তোকে সুস্থ রাখবে। যদিও এই রোগ আমাকে জীবনে চলার পথে তেমন বাধা দেবে না, কারণ আমি তো অভ্যস্ত এসবে। তুই কি রিধিকে পছন্দ করিস? হোয়াট? কি বলছিস এসব? কিছু কি খারাপ বলেছি? আমি ওকে বোনের চোখে দেখি, আর আমার রিধিকে নিয়ে ওই রকম কোনো চিন্তাও মাথায় আসেনি। দিয়া আর রিধি আমার চোখের সমান। রিধির মন খারাপ ছিল, তাই ওর মন ভালো করার জন্য আমি গান গিয়েছিলাম, দ্যাটস ইট। সকালে তারা চট্টগ্রাম চলে আসলো। আর কিছুদিন পর ঈশার ফাইনাল পরীক্ষা শুরু হলো। এরপর সে তৃতীয় বর্ষে উঠবে। এদিকে রক্তিম কোম্পানির কাজে 3 মাসের জন্য দেশের বাইরে চলে গেল। অদিতিও তার সাথে চলে গেছে, কারণ সেখানে অদিতির বাবা আছেন। অন্যদিকে রিধি এই 3 মাস রক্তিমকে ভেবে ভেবে কাটিয়ে দিয়েছে।
তার মাথায় সারাদিন একটাই চিন্তা ঘোরাঘুরি করে। রক্তিম কি অদিতিকে নিয়ে ঘুরছে? তারা কি খুব আনন্দ করছে? তারা কি একে অপরকে ভালোবেসে ফেলেছে? 3 মাস পর দিব্য আর রোহানের মাস্টার্স শেষ হলো, আর প্রথম ইন্টারভিউতেই 2 ভাইয়ের চাকরি হয়ে গেল। এদিকে রক্তিমও দেশে ফিরে এসেছে। যদিও সে রিধিকে এই 3 মাসে অনেকবার ফোন দিয়েছিল, কিন্তু রিধি একবারও ধরেনি। অন্যদিকে অদিতির কাছ থেকে এসে রক্তিমের সাথে দেশে ফিরে আসেনি, আর অদিতির জন্য রক্তিম এতদিন রিধির সাথে ভালোভাবে কথা বলতে পারেনি। কিন্তু এখন আর কোনো বাধা নেই। তবে রক্তিম এখনও জানে না তার ভালোবাসার এই অপেক্ষার এখন কি সমাপ্তি হতে পারে। হয়তো নিভে যেতে পারে রক্তিমের ভালোবাসার গল্প, হয়তোবা রিধির শেষ সেকেন্ডের অপেক্ষায় জ্বলে উঠতে পারে তাদের ভালোবাসার নতুন গল্প। দিব্য ও ঈশার আনুষ্ঠানিক বিবাহ উৎসবের আয়োজন শুরু হয়ে গেছে। দিব্য যেহেতু চাকরি পেয়েছে, সেহেতু সে এখন ঈশার দায়িত্ব নিতে পারবে। যদিও এতদিন তাদের বৈধ প্রেম চলছিল। অন্যদিকে রাজিয়া রহমানও পুত্রবধূকে ঘরে তুলতে চান, তাই আর দেরি করলেন না। 1 সপ্তাহের মধ্যেই তাদের বিয়ের কার্ড ছাপানো হয়ে গেল, আর এরপর শুরু হয়ে গেল বিয়ের বাজার। এভাবে আরও 1 সপ্তাহ বিয়ের আয়োজন আর সবাইকে দাওয়াত দেওয়ার মধ্যে চলে গেল। এদিকে রোহান মুখে প্লাস্টিক হাসি ঝুলিয়ে দিব্যের আনন্দে অংশ নিচ্ছে। আজ সারাদিন সে দিব্যর সাথেই ছিল, আর অনেক রাত করে সে বাসায় ফিরল। রাত তখন প্রায় 1:30 বাজে। বাসায় ঢোকার পর সে যা দেখল তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল উষা ফয়সালের পা জড়িয়ে ধরে বসে আছে আর অনেক কান্নাকাটি করছে। রোহান দৌড়ে এসে উষাকে উঠিয়ে চেয়ারে বসিয়ে জিজ্ঞেস করলো, উষা মা, তুমি এভাবে কাঁদছো কেন? রোহান এবার ফয়সাল আহমেদের দিকে তাকিয়ে বলল, বাবা, কি হয়েছে? আমি না কিছুই বুঝতে পারছি না। তোর উষা আমাকে জিজ্ঞেস করে দেখ। আমাকে কেন জিজ্ঞেস করবে ফয়সাল? উত্তর তো তোমার কাছে, সব প্রশ্নের উত্তর তো তোমার কাছেই আছে। এতটা বছর তোমার অপেক্ষায় ছিলাম, আর কত? আমার একটা জীবন আছে তো। সমাজের মানুষ আমাকে নিয়ে কত কথা রটিয়ে যাচ্ছে, আমার কথা কি তুমি একটাবারে ভাবনি? শুধু রাজিয়া রাজিয়া রাজিয়া, সারা দিন রাজিয়া। তোমাকে ছেড়ে চলে গেছে তোমার রাজিয়া, তারপরেও তুমি ওই মহিলার অপেক্ষাতেই আছো। রোহান উষার কথা শুনে অনেক রেগে গেল। সে জোর গলায় বলল, এনাফ উষা মা, আমার মাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। তুমি কি জানো আমার মায়ের সম্পর্কে? রুহু, তুই এখন তোর বাবার মতো হয়ে গেছিস। যেই মা তোকে ছেড়ে চলে গিয়েছিল, তোর কথা ভেবেও দেখেনি, আজ সেই তোর জন্য এত গুরুত্বপূর্ণ হয়ে গেল। উষা, খবরদার, আমার ছেলেকে যদি কোনো উল্টাপাল্টা কথা বোঝাও ভালো হবে না কিন্তু। আর এত রাতে অভদ্রের মতো আমার বাসায় এসে আমাকে কেন বিরক্ত করছো? এসব কাজ করলে লোকে কথা রটিয়ে বেড়াবে, কি বলবে জানো? এখন তুমি আমার বাসায় যাও, আমি তোমাকে এত রাতে আমার বাসায় থাকতে দিতে পারছি না। আমি তোমাকে ভালোবাসি ফয়সাল। আমি আর কতবার বলবো তোমাকে, আমি তোমাকে ভালোবাসি না। উষা, তুমি আমাকে কঠোর হতে বাধ্য করো না। আমি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করে ফেলছো। আজিজ খুব ভালো ছেলে, তুমি ওকে বিয়ে করে সুখী হবে। এখন বাসায় ফিরে যাও। তোমাকে ছাড়া আমি আর কারোর সাথেই ভালো থাকবো না। রোহান এবার উষার হাত ধরে তাকে সোফায় বসালো আর নরম কণ্ঠে বলল, উষা মা, ভালোবাসায় কোনো জোর খাটানো যায় না। তুমি যাকে ভালোবাসো সে তোমাকে ভালো না বাসলে এখানে তোমার কোনো অপরাধ নেই। ভাগ্য হয়তো তোমার সাথে ছিল না, কিন্তু ভাগ্য পরিবর্তন করা যায়। তুমি হয়তো বাবাকে ভালোবাসো, কিন্তু বাবা তো মাকে ভালোবাসে। আমাদের একটা পরিবার ছিল, যদিও সব শেষ হয়ে গেছে, কিন্তু আমি আবার সব ঠিক করে দিতে চাই। আমারও অনেক ইচ্ছে হয় বাবা মা ভাই বোনকে নিয়ে একসাথে থাকতে। আমি চাই আমার একটা সুখী পরিবার হোক, আর আমার বাবা মা দুজনকেই চাই। মা আর বাবার এখনও তালাক হয়নি। হয়তো আল্লাহ চান না তারা আলাদা হোক, হয়তো এতটা বছরে তাদের অপেক্ষার কোনো ভালো সমাপ্তি হবে। এটা তাদের ভাগ্যে লেখা ছিল। তুমি প্লিজ আমাদের জীবনে ঝামেলা করতে এসো না। তুমি কোনো বাধা সৃষ্টি করলে কেউই ভালো থাকবে না। আমি তোমাকে মায়ের জায়গায় কখনো বসাতে পারবো না। আমি দিয়া আর দিব্যকে বলেছি আমার বাবার কোনো দোষ নেই, তারা বাবাকে ভুল বুঝেছে। এখন তোমার এই জেদ কিন্তু আমাকে তাদের সামনেও ছোট করে দেবে। আর মা, আমি মাকে কিভাবে মুখ দেখাবো? এত বছরেও মা তৃতীয় কোনো ব্যক্তিকে তার জীবনে আসতে দেয়নি। দিব্য আর দিয়াকে তিনি একাই বড় করেছেন। হয়তো তিনি বাবার অপেক্ষায় ছিলেন। তুমি এভাবে তার মনটা ভেঙে দিও না। অন্যকে কষ্ট দিয়ে তুমি কখনোই সুখী হতে পারবে না।
নিজের ভালোবাসা ত্যাগ করে অন্যকে ভালোবাসার সুযোগ করে দাও, দেখবে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না। আমিও আমার ভালোবাসা ত্যাগ করেছি, জানো, আমি বিনিময়ে আমার মাকে পেয়েছি, একটা আদরের ছোট বোন পেয়েছি, জীবনের চেয়ে প্রিয় একটা ভাই পেয়েছি যে আমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসে। উষা মা, আমি তোমাকে সম্মান করি, প্লিজ তুমি আমাদের জীবন থেকে চলে যাও। আমি আমার ভাঙা পরিবারটা আবার জোড়া লাগাতে চাই, দয়া করে সব ধ্বংস করে দিও না। আর কিছুদিন পর দিব্যের বিয়ে, তুমি বাবাকে দেখো, কত দুর্ভাগ্য তার, সে তোমার চেয়েও বেশি কষ্টে আছে, তার নিজের ছেলের বিয়েতে যাওয়ার কোনো অধিকার নেই। তুমি তো বাবাকে ভালোবাসো, তাই না? কিভাবে পারবে তাকে এত কষ্ট দিতে বলো? রোহানের বলা কথাগুলো উষার বুকে তীরের মতো বিঁধেছে। সে এখন সব বুঝতে পারছে। তাহলে সে কি করেছে এতটা বছর? সে কার অপেক্ষায় ছিল, যাকে পাওয়ার জন্য সে এত কিছু করেছে? আজ তাকে পেয়েও সে হারিয়ে ফেল। আজ তাদের দুজনের মাঝে রাজিয়া নেই, তবুও ফয়সালের মনে এখনও রাজিয়াই আছে। উষা আর দাঁড়িয়ে থাকতে পারছে না, লজ্জায় তার নিজেকে খুন করে ফেলতে ইচ্ছে করছে। আজ সে এতটা নির্লজ্জ হয়ে পড়েছে যে রোহানও তাকে মুখের উপর অনেক কথা বলে ফেলেছে। এতটুকু বাচ্চা ছেলে, যাকে সে বড় হতে দেখেছিল, মায়ের মতো যাকে ভালোবেসেছিল, আজ সেও উষাকে চায় না। উষা দীর্ঘশ্বাস ফেলে আর কিছু না বলে চুপচাপ বেরিয়ে পড়ল। উষা চলে যাওয়ার পর রোহান ফয়সালের কাছে এসে বলল, বাবা তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তুই অনেক বড় হয়ে গেছিস রোহান, এখন সব বুঝিস। আচ্ছা, তোর মা কেমন আছে রে? অনেক ব্যস্ত তাই না? ছেলের বিয়ে সব তো একা একা সামলাচ্ছে। আমি আছি তো, আর দিব্য নিজেই অনেকটা কাজ করে ফেলেছে, সাথে অনেকও আছে, তুমি চিন্তা করো না, এখন ঘুমাতে যাও। ফোন বেজে উঠতেই ঈশার ঘুম ভেঙে গেল। সে ঘুমো ঘুমো কণ্ঠে বলল, কে? তোর বোনের শালি। মারিয়া, তুই এত সকাল সকাল ফোন করেছিস যে? সব ঠিক আছে তো? তুই বিয়ে করে ফেলেছিস, তাই বলে কি আমাদের ভুলে যাবি? ভুলে গেলাম কবে? তোদের তো বিয়ের দাওয়াত দিলামই। দাওয়াত না, আমাদের এখন তোকে চাই। আমাকে নিয়ে কি করবি? আমাদের জন্য একটা দিন উৎসর্গ কর। তুই আজ আমাদের সাথে দেখা করবি। কখন? আজকে। তোকে আসতে হবে না, আমি তোকে নিতে আসবো। এখন ওঠ, ফ্রেশ হয়ে নে, আমি এখন রাখছি। ঈশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। বিকেলে মারিয়া এসে ঈশাকে রাইসাদের বাসায় নিয়ে গেল। ঈশা সেখানে সবাইকে দেখে খুব খুশি হলো। ঈশার বিয়ে উপলক্ষে তার বান্ধবীরা একটা ছোটোখাটো আয়োজন করেছে। রাইসার বাসায় কেউ ছিল না, তাই সেখানেই এই আয়োজন করা হলো। সবাই বেগুনি রঙের শাড়ি পরল, তবে ঈশা লাল পাড়ের হলুদ শাড়ি পরেছে। এদিকে কেক কাটার পর সবাই ঈশাকে হলুদ লাগিয়ে দিল। আজ সবাই একসাথে অনেক মজা করলো। ঈশার বান্ধবী সাদিয়া ঈশার কিছু হাস্যকর ভিডিও করে দিব্যকে পাঠিয়ে দিল। এদিকে দিব্য ভিডিওগুলো দেখে আনমনে হাসছে, কারণ সে আজ প্রথম ঈশার চঞ্চলতা দেখেছে। আর আজ তার অপসরীকে একটু বেশি সুন্দর লাগছে, মনে হচ্ছে একটা হলুদ পরী। শুধুমাত্র দিব্যর জন্যই পৃথিবীতে নেমে এসেছে। দিব্য ঈশার ভিডিওগুলো দেখে মনে মনে বলল, আর মাত্র 3 দিন, এরপর তুমি দিব্যের রাজ্যের পার্মানেন্ট বাসিন্দা। এখন আর পালানোর উপায় নেই, তোমাকে এখন থেকে সারাদিন চোখের সামনে বসিয়ে রাখবো। দুদিন পর আজ দিব্য ও ঈশার মেহেদি রাত্রি। তাদের মেহেদির অনুষ্ঠান একসাথে হচ্ছে। ঈশা অফ হোয়াইট লেহেঙ্গা পরেছে আর দিব্য সাদা পাঞ্জাবি। দুজনকে পাশাপাশি দারুণ মানিয়েছে। এদিকে রোহান আজ নীল রঙের পাঞ্জাবি পরেছে, আর তাকে দেখে ঈশার বান্ধবীরা ঈশাকে বিরক্ত করতে লাগলো। ঈশা তাদের বলল, কি করছিস এসব? আজকের দিন অন্তত আমার মান সম্মানটার দিকে খেয়াল রাখ। দুলাভাইয়ের ভাইটা না কিউটে টিপ্পা, আমার সাথে একটু। খবরদার, একদম নজর দিবি না। আমি তোকে আমার যা বানাবো না। তুই সারা দিন ঘুমাবি আর আমাকে দিয়ে কাজ করাবি। এমন করে বলবি না কিন্তু, একেবারে নজর লাগিয়ে দেবে বলে দিচ্ছি, তখন তো দেবরের আর বিয়েই হবে না। সাদিয়া এরপর দিব্যর দিকে ইশারা করে মুখ বাঁকিয়ে বলল, আর আমার তো ওর সাহায্য লাগবেও না, দিব্য ভাই আছে না, ভাইয়াই আমাদের প্রেম শুরু করিয়ে দেবেন। আমার বর থেকে দূরে থাক। আর রোহান ভাইয়াকেও পটানো এত সহজ না। তার মস্তিষ্কের তাপমাত্রা সবচেয়ে চড়াই থাকে। দেখবি একদম জোরে একটা চটকা মেরে দেবে, আর তখন তোকে খুঁজে পাওয়া যাবে না।
শরণার্থী শিবিরে যাবি তখন। দিব্য আর ঈশা পাশাপাশি বসে রইল আর রোহান তাদের দিকে তাকিয়ে হালকা হাসলো। তারপর মাইক্রোফোন হাতে নিয়ে বলল, আজকের রাতটা আমার ভাইয়ের জন্য অনেক স্পেশাল একটা রাত, আর আগামীকাল সে তার ভালোবাসার মানুষটির সাথে নতুন জীবন শুরু করবে। আমি দোয়া করি তাদের নতুন জীবন সুখের হোক। এরপর রোহান গিটার হাতে নিয়ে দিব্যর দিকে তাকিয়ে বলল, এই গানটা তোদের জন্য। এ যেন সহজ স্বীকারোক্তি, আমি যুগান্তরী নই। এ যেন ভীষণ আক্ষেপ আমার, আমি দিগ্বিজয়ী নই। শুধু একটাই আশা, আমি বুকে জড়িয়ে রব সারাটি জীবন তোমায় নিয়ে। কোনো এক নিঃসঙ্গ রোদেলা রাতে দেখেছি প্রিয়তমা তোমার চোখে মিষ্টি হাসি। কোনো এক দুঃসহ জোছনা দিনে বাতি নিভে গেলে কড়া নেড়েছি তোমার হাতের ঘরে। কিছু অর্থহীন শব্দ বুনে ডেকেছি তোমায়, প্রেম তুমি কোথায়? বিন্দু আমি, তুমি আমায় ঘিরে, বৃত্তের ভেতর শুধু তুমি আছো। মাতাল আমি তোমার প্রেমে, তাই অর্থহীন সবই যে প্রেম লাগে। মেহেদি অনুষ্ঠান শেষ হওয়ার পর রোহান তার বাসায় চলে এলো। আগামীকাল দিব্য আর ঈশার বিয়ে। কালকের রাতটা তাদের জন্য বিশেষ রাত, আর রোহানের জন্য বেদনার। ফোনে রেকর্ড করা ঈশার সেই কবিতা ও গানটি এখনও আছে রোহানের কাছে। সে মনোযোগ দিয়ে সেই গানটি শুনছে আর বিরহে শোকে কাতরাচ্ছে। আজ সে কাপা গলায় আকাশের দিকে তাকিয়ে ঈশার জন্য একটা গান গাইবে। ঈশা এই গান শুনবে না, তার হয়তো কখনোই জানা হবে না আজ একটা নিঃসঙ্গ মানুষ নিজের ভালোবাসার ত্যাগ দিচ্ছে। ঈশা দেখবে না সেই একজোড়া অশ্রুসিক্ত চোখ, যে চোখ দুটি তাকে নিয়ে স্বপ্ন দেখেছিল। সে বুঝবে না একটা ভাঙ্গা মনে রোহান তাকে খুব যত্নের সাথে তুলে রেখেছিল। রোহান মনে মনে বলল, ঈশা, আজ আমি তোমার জন্য একটা গান গাইব, শুধুই তোমার জন্য। যখন নিঝুম রাতে সব কিছু চুপ, নিষ্প্রাণ নগরীতে ঝিঝিরাও ঘুম, আমি চাঁদের আলো হয়ে তোমার কালো ঘরে জেগে রই সারা নিশি। এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। এ কি অপরূপ সুন্দর তার স্বপ্নের বর্ষা রাতে। আমি ভিজে মরি মিছে স্বপ্ন প্রভাতে, দেখি ভীষণ অন্ধকার মাঝে আলো ছায়ায় তার নূপুর বাজে। আমি যে ভেবে ভেবে শিহরিত, আমি সূর্যের আলো হয়ে তোমার চলার পথে ছায়া হয়ে তোমায় দেখি। এতটা ভালোবাসি, এতটা ভালোবাসি। এক দেখো হতাশায় কেটে গেল রোহানের জন্য আসা সেই কালো রাতটি। এর পরের দিন রাতে খুব ধুমধাম করে দিব্য ও ঈশার বিয়ে হয়ে গেল। এরপর ঈশাকে তার শ্বশুরবাড়িতে বরণ করা হলো, আর দিয়া ঈশাকে দিব্যর রুমে নিয়ে গেল। ঈশাকে বিছানায় বসিয়ে দিয়ে দিয়া বলল ফ্রেশ হতে। এদিকে দিব্য তার অপসরের কাছে আসতে চেয়ে বেশি দেরি করলো না। দিব্যকে দেখে ঈশা বিছানায় ছেড়ে উঠে তাকে সালাম করলো। দিব্য ঈশার হাত ধরে বলল, আজ আর তোমার প্রশংসা করব না, কারণ তোমার ব্যাখ্যা দিতে গেলে আজ সব ভাষা কম পড়ে যাবে। তোমার চোখে আমি এমনিতেই শোন, দেখতে ভালো না লাগলেও তুমি আমাকে অপসরেই বলবে। হ্যাঁ, আমার ভালোবাসাটা সবসময় থাকবে তাই, কারণ ভালোবাসার মানুষ কখনো অসুন্দর হয় না। ঈশা মুচকি হাসলো। আজ এই রাতটি দিব্য আর ঈশার রাত। দিব্য আজ তার ঈশাকে খুব ভালোবাসবে। আজ ভালোবাসার সাগরে ডুবে গেল তাদের কোনো আপত্তি নেই। আজ দিব্য আর ঈশার অপেক্ষার সমাপ্তি হলো, তাদের ভালোবাসার সুন্দর সমাপ্তি। এই সমাপ্তির পর শুরু হবে নতুন ভালোবাসার গল্প, যেখানে অতীতের কোনো ছায়া নেই, সুখের কোনো সীমা নেই। এখানে শুধু ভালোবাসাই মুখ্য, বাদবাকি সব সূক্ষ্ম। ভার্সিটিতে যাওয়ার জন্য রিধি আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল লাগাচ্ছিল। সে নতুন অনেক বন্ধু বান্ধবী জুটিয়ে ফেলেছে, তাদের সাথে আড্ডা দিতে তার খুব ভালো লাগে। তাই ক্লাস না থাকলেও সে ক্যাম্পাসে চলে যায়, আর মাঝে মাঝে ক্যাম্পাসের ইটের রাস্তায় দিয়ার সাথে খালি পায়ে হাঁটে আর গল্প করে। রিধির দিনকাল অনেক ভালোই কাটছে। এখন আর রিধির জীবনে কোনো দুঃখ নেই, কারণ রক্তিমের সাথে তার সব সমস্যার সমাধান হয়ে গেছে। মূলত সেই কারণে রিধির মনে এত আনন্দ। মানুষ মন থেকে খুশি থাকলে তাদের মুখের চাকচিক্য বেড়ে যায়, তাই রিধির মনও এখন চাকচিক্যময়। রিধি আর রক্তিমের জীবনে এসেছে নতুন প্রেমের অধ্যায়।
তাদের এই নতুন প্রেমের গল্প শুরু হয়েছিল 2 সপ্তাহ আগে, যখন রক্তিম 3 মাস পর দেশে ফিরেছিল। 2 সপ্তাহ আগে রক্তিম দেশে আসার পর থেকে রিধি রুম বন্ধ করে বসে থাকতো। রক্তিমের সামনেও যেত না। একদিন রাতে রিধি পানি পান করার জন্য রুম থেকে পা টিপে টিপে বের হলো। এদিকে রক্তিম রিধির সাথে কথা বলার সুযোগ খুঁজছিল, আর সে সবসময় রিধির উপর নজর রাখত। আর সেই সুযোগ সে পেয়েও গেল। রিধি পানি খেয়ে যখনই রুমে এসে দরজা বন্ধ করে ঘাড় ফিরালো, তখন সে রক্তিমকে দেখতে পেল। রক্তিমকে দেখে সে ভয়ে চিৎকার করতে যাবে, তখনই রক্তিম তার হাত দিয়ে রিধির মুখ চেপে রিধির ওপর ঝুঁকে দাঁড়ালো। রিধির শ্বাস বন্ধ হয়ে আসছিল। কয়েক সেকেন্ডের জন্য তো তারা ঘোরের মাঝে চলে গিয়েছিল। রিধির হুঁশ ফেরার পর সে রক্তিম থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো, কিন্তু রক্তিম রিধিকে দরজার সাথে শক্ত করে চেপে ধরল। বহুদিন পর রক্তিম তার রিধিকে কাছে পেয়েছে, এত সহজে সে রিধিকে ছেড়ে দেবে না। এদিকে রিধি উপায় না পেয়ে রক্তিমের হাতে কামড়ে দিল, আর সাথে সাথে রক্তিম ব্যথায় কুকড়ে উঠে বলল, আহ রিধি, আমার খুব লেগেছে। লাগুক, খুনি একটা। আমি এখন বাবা মাকে ডেকে বলবো আপনি আমাকে শ্বাসরোধ করে হত্যা করার ষড়যন্ত্র করছেন। আমি আপনার উপর মামলা করব। রক্তিম রিধির কপালে কপাল ঠেকিয়ে বলল, আর কি কি করবে? রক্তিমের এমন কাণ্ডে রিধি কথা বলার ভাষা হারিয়ে ফেল। এখন সে কি বলবে তার মাথায় আসছে না। তার মাথাটা একেবারে ফাঁকা ফাঁকা লাগছে। রক্তিম এবার রিধিকে ছেড়ে দিয়ে তার মাথায় একটা টোকা দিয়ে বলল, আমার রিধির এত রাগ? আমার রিধি মানে কি? আমি আপনার রিধি নই। তাহলে রিধি তুমি কার? কারো না। এখন আপনি যান আপনার রুমে। আর আমাকে কেন বিরক্ত করছেন? অদিতি আপু নেই তাই? অদিতির সাথে আমার কোনো সম্পর্ক নেই রিধি, ও শুধু আমার ক্লাসমেট ছিল। হয়েছে, যা বোঝার আমি বুঝে ফেলেছি। এখন প্লিজ আমার আবেগ নিয়ে আর খেলবেন না। আমি কোনো খেলনার বস্তু নই। এসব কি বলছো তুমি? আই লাভ ইউ রিধি, আমি তোমাকে অনেক ভালোবাসি। মিথ্যে কথা। আপনি প্লিজ আমাকে পটানোর চেষ্টা করবেন না। যে আগে থেকেই পটে আছে তাকে নতুন করে আর কি পটাবো? আমি আপনাকে ভালোবাসি না। কিন্তু তোমার চোখ তো অন্য কিছু বলছে। এসব মুভির ডায়লগ আমার সামনে দেবেন না। জীবনটা তো এক প্রকার মুভি, যেখানে কখনো কষ্ট, কখনো থাকে খুশি। এখন হয়েছে আপনার? আমার ঘুম পাচ্ছে, আপনি নিজের রুমে চলে যান। আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমি এতদিন অভিনয় করেছিলাম যাতে তুমি বুঝতে পারো আমার প্রতি তোমার অব্যক্ত অনুভূতিগুলো। আমি জানতাম আমাকে কারোর সাথে দেখলেই তুমি ঠিক তেমন কষ্ট পাবে যেমনটা আমি পেয়েছিলাম। তুমি যখন রাত জেগে ইফতির সাথে কথা বলতে, যখন মিথ্যে বলে ইফতির সাথে দেখা করতে যেতে, অনেক কষ্ট হতো আমার। যেদিন তুমি চুলগুলো কেটে কেটে ছোট করে ফেলেছিলে, এটা জানার পরেও যে তোমার লম্বা খোলা চুলগুলো আমার নেশা, সেদিন আমার খুব কষ্ট হয়েছিল। একটা মেয়ে যাকে আমি ভালোবাসি না, সেও আমার জন্য নিজেকে সাজায়, আর তুমি অন্যের জন্য নিজেকে রাঙিয়েছো। তোমাকে অনেকবার বলেছিলাম শাড়ি পরতে, কিন্তু তুমি কখনো শাড়ি পরে আমার সামনে এসে দাঁড়াওনি। আর ওই ইফতির জন্য তুমি শাড়ি পরেছিলে। অনেক কষ্ট পেয়েছিলাম রিধি, যখন তুমি আমার অনুভূতিগুলো হাসি তামাশায় উড়িয়ে দিয়েছিলে। আমাকে কষ্ট দেওয়ার জন্য প্রতিদিন একটা না একটা প্ল্যান থাকতো তোমার মাথায়। তোমার মিথ্যা কান্নায় আমাকে ফাঁসিয়ে ফেলার পর আমার সম্পর্কে এটা ওটা বলে তোমার বান্ধবীদের সাথে হাসাহাসি করতে। আপনি এত কিছু কিভাবে জানলেন? রিধি, আমার নজর সবসময় তোমার উপর থাকে। রক্তিমের কথা শুনে রিধির চোখ ছলছল করে উঠল। সে মনে মনে ভাবল, সে এত কষ্ট দিয়েছে রক্তিমকে। রক্তিম তাকে যে পরিমাণ কষ্ট দিয়েছে এর চেয়েও বেশি তো সে নিজেই দিয়েছিল। হ্যাঁ, সে রক্তিমকে ভালোবাসা নিয়ে অনেক তামাশা করেছিল, কিন্তু এখন সে নিজেও সেই ভালোবাসায় ধরা দিয়েছে। এখন সে বুঝতে পারছে অনুভূতি নিয়ে তামাশা করলে কত কষ্ট হয়। আজ সে বুঝেছে ভালোবাসার মানুষ যখন দূরে সরিয়ে দেয় তখন মনটা কিভাবে ভেঙে যায়। এই এক অদ্ভুত অদৃশ্য যন্ত্রণা। চোখের পাতা বন্ধ করার সাথে সাথেই রিধির অশ্রু ঢলে পড়ল। সে চোখ বন্ধ করে বলল, আই এম সরি রক্তিম, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। রিধি, তুমি একদম কাঁদবে না। আবার রিধিটা কাঁদলে আমার ভালো লাগে না। তার মানে আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ, অনেক ভালোবাসি। ভালো হয়েছে। এখন আমার রুম থেকে বেরিয়ে যান, আমি ঘুমাবো। রাক্ষসী! কি বললেন আমাকে? আমি রাক্ষসী? এত বড় কথা! আরে আরে, আমি রাক্ষস হলে তুমি তো রাক্ষসী হবে। রাক্ষসের বউ তো রাক্ষসী হয়। আপনি হচ্ছেন টিকটিকির লেজ, ডাস্টবিনের পলিথিন। আমি টিকটিকির লেজ হলে তুমি হবে টিকটিকি।
কারণ টিকটিকির লেজ যখন টিকটিকি থেকে আলাদা হয়ে যায় তখনই লেজটা লাফায়। আর তোমার থেকে আলাদা হলে আমিও ওইভাবে লাফাবো, আর লাফিয়ে লাফিয়ে আবার তোমার কাছে চলে আসব। আর আমি যদি ডাস্টবিনের পলিথিন হই তাহলে তুমি হচ্ছ আবর্জনা, কারণ আবর্জনাহীন পলিথিনকে তো আর ডাস্টবিনে পলিথিন বলবে না, তাই না? আপনি আমার রুমে দাঁড়িয়ে আমাকে এত বড় বড় কথা বলছেন? আরে লক্ষ্মীটি, যেখানে আমি সেখানেই তুমি, এটাই তো ভালোবাসার বাণী। এখন তুমি আর আমি আলাদা থাকলে কেউ যদি আমাদের মাঝে এসে পড়ে, তাই এখন থেকে আমাদের পাশাপাশি থাকতে হবে, বুঝেছো? আপনি আমাকে মোটেও ভালোবাসেন না। বাসি তো ভালো, বিশ্বাস করো। এভাবে কেউ ভালোবাসি বলে? সুন্দর হয়নি। মুভিতে দেখেননি কিভাবে প্রেমের প্রস্তাব দেয়? আরে ওইটা তো মুভি, ওভাবে কি বাস্তবে হয়? কিছুক্ষণ আগে কেউ একজন বলেছিল জীবনটা এক প্রকার মুভি। ও হ্যাঁ, তাই তো। রক্তিম এবার হাঁটু গেড়ে বসলো আর রিধির হাত দুটি নিজের হাতের মধ্যে আবদ্ধ করে বলল, রিধি, তুমি কি এই রাক্ষসের রাজ্যের রাক্ষসী হবে? হ্যাঁ, খুশি খুশি হব। যেহেতু রক্তিমের হাতে কোনো ফুল ছিল না, তাই সে রিধির হাতে তার পকেটে থাকা রুমালটি বেঁধে দিয়ে বলল, ফুল তো শুকিয়ে যাবে, কিন্তু রুমালটি থেকে আমার স্পর্শ কখনোই হারাবে না। ফুল তো বাইরের জিনিস, অনেকে সেটা স্পর্শ করে, অনেকের কাছে একই রঙের গোলাপ থাকে, কিন্তু এই রুমালটি কিন্তু তোমার রক্তিমের, এখানে অন্য কারো স্পর্শ নেই। রুমালটি তো একদিন বুয়া এসে ধুয়ে দিয়েছিল। তোমার সমস্যা কি রিধি? এমন রোমান্টিক মোড়ে এসব কথা বলে তুমি এখন সবকিছুতেই পানি ঢেলে দিলে। আচ্ছা আচ্ছা, সরি। আমি তো এমনই, এক্ষুনি বিরক্ত হয়ে গেলে সারা জীবন আমাকে কিভাবে সহ্য করবে বলো? কি বললে? বলেছি আমাকে কিভাবে সহ্য করবে, এক্ষুনি পারছো না? আবার বলো তো। কানে কি তুলা দিয়ে রেখেছেন? শুনতে পাচ্ছেন না কি বলছি? আরে আমাকে একটু আগে তুমি করে বললে না, ওভাবে আবার বলো, শুনতে ভালো লাগছে। তুমি না অনেক ভালো রক্তিম ভাইয়া। রিধি, আচ্ছা এখন যাও ঘুমাও। বাবা মা আসলে কিন্তু আমি বলবো তুমি আমায় বকেছো, তখন সব বকা তোমাকেই শুনতে হবে। আমি কিন্তু বকা শোনার সঙ্গী হব না। আচ্ছা যাচ্ছি, গুড নাইট মাই লাভ। রক্তিম বের হয়ে যাওয়ার সময় রিধি রক্তিমের হাত ধরে বলল, দাঁড়াও। কিছু বলবে? আই লাভ ইউ টু। কথাটা বলেই রিধি রক্তিমের মুখের উপর দরজা বেঁধে দিল আর রক্তিম মুচকি হেসে রুমে চলে গেল। আজ রাতে তাদের ভালোই ঘুম হবে, কারণ আজ তাদের অপেক্ষার সমাপ্তি হয়েছে। এখন শুরু হবে তাদের নতুন প্রেমের গল্প। পরে 2 সপ্তাহ জুড়ে তাদের জীবনে তুমুল ভালোবাসার ঢেউ বয়ে গেছে, যা এখনও বর্তমানে রক্তিম চেঁচিয়ে বলল, রিধি আমি চলে যাচ্ছি, তাড়াতাড়ি করো। মেয়েটাকে ঠিক মতো নামিয়ে দিস, আর ওকে একদম বকা দিবি না। না, আমি তো ওকে রাস্তার উপরেই রেখে আসবো, আর সিঁড়ি দিয়ে একদম মারতে মারতে নামাবো। তুই সবসময় এমন টেরা কথাবার্তা না বলে থাকতে পারিস না? মা, তুমি প্রতিদিন একই কথা কিভাবে বলো? আমি ওকে প্রতিদিন ঠিকমতো নামিয়ে দিই, আর তাই ও এখনো তোমার সামনেই আছে। আর তুমি কি ভাবছো আমি ওকে অনর্থক বকাঝকা করি? তোমার মেয়েরও কিন্তু দোষ আছে। রিধি তাদের সামনে এসে নবনীকে বলল, দেখেছো মা, আমার অনুপস্থিতিতে আমার নামে তোমাকে প্যাচ লাগাচ্ছে। ওনার কথা একদম বিশ্বাস করবে না। আমি জানি আমার মেয়েটা খুব লক্ষ্মী। এখন যা মা, মনোযোগ দিয়ে ক্লাস করিস। আচ্ছা, আল্লাহ হাফেজ। এরপর রক্তিম আর রিধি গাড়িতে উঠে গেল, আর রক্তিম রিধির হাত ধরে রেখে গাড়ি চালাচ্ছে। রিধি মুখ বাঁকিয়ে বলল, মায়ের সামনে আমাকে পচানোর পর এখন মলম লাগাতে এসছে। তোমাকে আমি ছাড়া আর কেউ মলম লাগাতে পারবে না, তাই আমিই লাগাচ্ছি। কেন, খুব জ্বলছে? রিধি আনমনে হাসলো আর বলল, না, ভালো লাগছে। এভাবে ভালোবাসার সাগরে ডুবে থাকুক রিধি রক্তিম। নতুন করে আর কোনো অপেক্ষার মন না আসুক, কারণ অপেক্ষা যে মারাত্মক কষ্টের। রিধি বিকেল 3টায় ভার্সিটি থেকে বাসায় ফিরল আর এসে দেখল নবনী হুসাইন রান্নার কাজে ব্যস্ত আছেন। তিনি ইতিমধ্যেই অনেক কিছু রান্না করে ফেলেছেন। রিধি নবনী হুসাইনকে জিজ্ঞেস করলো, মা, আজকে কি কেউ আসবে? হ্যাঁ রে, তোদের নানু আসছে। তাই? আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি, তারপর তোমাকে সাহায্য করব। আচ্ছা যা। রিধি তার ঘরে যাওয়ার আগে রক্তিম তার হাত ধরে তাকে নিজের ঘরে নিয়ে গেল। এরপর রক্তিম তার দুহাত রিধির দুপাশে রেখে দেওয়ালের সাথে তাকে চেপে ধরল। রিধি রক্তিমের কাণ্ড দেখে চেঁচিয়ে বলল, তোমার মাথার তার কি ছিঁড়ে গেছে? তোমাকে দেখলে মাথা কি ঠিক থাকে? আমি ফ্রেশ হব, আমাকে ছাড়ো বলছি। আজ নানু আসবে, আর এরপর তো তোমাকে আর কাছে পাবো না। নানু আসলে
কাছে না পাওয়ার কি আছে? নানুর চোখে কিন্তু অনেক পাওয়ার। 2 দিনে ধরা খেয়ে যাব। চোরের মতো করলে এমনিতেই ধরা খাবে। আর আমরা কি চুরি করছি নাকি? ভালোই তো বাসছি। ভালোবাসায় কি কোনো অপরাধ আছে? তুমি বুঝতে পারছো না রিধি, আমাদের সম্পর্কটা কেউ মেনে নেবে না। আচ্ছা চলো আমরা পালিয়ে যাই। ছি, তুমি আমাকে একদম ভালোবাসো না রক্তিম, তাই এমন পচা কথা বলছো। আমি আমাদের ভালোর জন্য বলছি। পালিয়ে যাওয়া কোনো সমাধান নয়। আর আমরা কি কোনো অপরাধ করেছি যে পালিয়ে যাব? বাবা মা আমাদের অনেক ভালোবাসেন, তারা অবশ্যই আমাদের ভালোবাসা মেনে নেবেন। আর এখন আমাকে ছাড়ো, আমার ফ্রেশ হতে হবে। হৃদি কথাটি বলে রক্তিম থেকে নিজেকে সারিয়ে নিয়ে চলে গেল, কিন্তু রক্তিমের কপালে ফুটে ওঠা চিন্তার ছাপ এখনও গেল না। তার মনের মধ্যে চলছে ঝড়, আর তার মন বলছে ভালো কিছু হবে না। নানু আসলে অবশ্যই তার বিয়ের কথা তুলবে, আর হৃদিকে তারা কখনোই মেনে নেবেন না। কেন মেনে নেবেন না তার রক্তিমের জানা আছে। তাদের সেই তথাকথিত সমাজে আর রক্তিমের নানুর পরিবারের পুরনো সংস্কার। কিন্তু হৃদির ভেতরটা একদম পরিষ্কার। সে বুঝতে পারছে না সমাজ আর রক্তিমের পরিবারের সংস্কারগুলো কতটা কঠোর। জুনাইদ হোসেনের মা খাদিজা হোসেন আর নবনী হোসেনের মা বেগম আদিফা ছোটবেলার বান্ধবী ছিলেন। সেই সূত্রে বন্ধুত্ব আত্মীয়তায় পরিণত করার জন্য তারা তাদের সন্তানদের বিয়ে দিয়েছিলেন। খাদিজা হুসাইনের মৃত্যুর পর বেগম আতিকাই জুনাইদ হোসেনের ও তার বড় 2 ভাইকে মায়ের আদর দিয়েছিলেন, আর তারা 3 ভাইও বেগম আতিকাকে মায়ের মতোই সম্মান করেন, আর কোনো সমস্যার সমাধানের জন্য তার কাছে আসেন। এমনকি তারা কখনো বেগম আতিকার ইচ্ছের বিরুদ্ধে যাননি। বেগম আতিকা বিকেলে বাসায় আসার পর হৃদি তাকে দেখে অনেক খুশি হলো। বেগম আতিকাও হৃদিকে দেখে খুশি হয়ে বললেন, মাশাল্লাহ, রিধি তো অনেক বড় হয়ে গেছে, এখন তো ভালো পাত্র দেখতে হবে। হৃদি আতিকার কথা শুনে মনে মনে ভয় পেয়ে গেল। সে রক্তিমের দিকে তাকানোর পর রক্তিম চোখ নামিয়ে নিল। রক্তিমের এই মুহূর্তে নিজেকে আসামি মনে হচ্ছে, যেন সে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে, আর বেগম আতিকার এক আদেশেই তার ভালোবাসার মৃত্যু হবে। বেগম আতিকার এক ছেলে এক মেয়ে, নবনী তার ছোট সন্তান। 6 বছর আগে তার স্বামীর মৃত্যু হয়, আর এই 6 বছর তিনি বড় ছেলের সাথে খুলনায় ছিলেন। তিনি বছর একবার চট্টগ্রামে আসলেও বেশিরভাগ সময় গ্রামেই থাকেন। তার শহরের বাতাস খুব একটা ভালো লাগে না, তাই তিনি চট্টগ্রামে এলে নবনী ও জুনাইদ তাকে দেখতে গ্রামে যেতেন। কিন্তু সংসার ছেড়ে কদিনই বা মেয়ের কাছে থাকা যায়, তাই বেগম আতিকা নিজে এবার মেয়েকে দেখতে এসেছেন, আর কদিনই বা বাঁচবেন। এখন তিনি কিছু মাস মেয়ের সাথে কাটাতে চান। তিনি এবার 1 মাস থাকার পরিকল্পনা করে এসেছেন, আর তিনি ভেবে রেখেছেন এই 1 মাসে রক্তিমের বিয়ের একটা ব্যবস্থা করে ফেলবেন, কারণ তার নাত বউ দেখার খুব ইচ্ছে। তিনি মৃত্যুর আগে নাত বউ দেখে যেতে চান। এরপর কয়েকদিন কেটে গেল, আর এই কয়েকদিনে হৃদি আর রক্তিমের প্রেমে বিরাট বাধা এসে পড়েছে। তার ঠিকভাবে কথা বলতে পারছে না, কারণ বেগম আতিকা সবসময় হৃদিকে তার চোখের সামনে বসিয়ে রাখেন। একদিন রাতের ঘটনা, আতিকা নবনীকে বলছিলেন, আমি যা দেখছি তোর চোখেও কি তাই পড়ছে? কিসের কথা বলছো মা? রক্তিম আর রিধির হাবভাব। তোদের কথাটা ঠিক বুঝলাম না। বলতে চাইছি দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে। এদিকে নবনী তো আগে থেকেই জানতেন রক্তিম হৃদিকে পছন্দ করে, কিন্তু হৃদির ব্যাপারটা তার চোখে পড়েনি। আর অদিতির প্রতি রক্তিমের ব্যবহার দেখে তিনি ভেবে নিয়েছেন রক্তিম হয়তো এখন আর হৃদিকে সেই আগের চোখে দেখে না, হয়তো সে বাস্তবতা মেনে নিয়েছে। কিন্তু এখন নবনী হোসেন মায়ের কথা শুনে একটু নড়েচড়ে বসলেন আর বলেন, এমন কিছু নেই মা, তোমার মনে হচ্ছে। আমি সেই বয়স পার করে এসেছি, আমি সব বুঝি। একটা কথা মনে রাখিস, রিধি আমাদের বংশের মেয়ে না। আর তার কি কোনো বংশ পরিচয় আছে? তার বাবা মার কোন পরিচয় আছে? সে তোদের বাসার আশ্রিতা। তুই ভালো করেই জানিস আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার জন্য আমরা এসব বংশ পরিচয় দেখি। এটা আমাদের পরিবারের রীতি। নিচু বংশ বা পরিচয়হীন কোনো মেয়েকে আমাদের বাড়ির বউ হতে পারবে না। তোর শাশুড়ি বেঁচে থাকলে কখনোই এই সম্পর্ক মেনে নিতেন না। আর তোরা এখনও বিয়ে না দিয়ে মেয়েটাকে ঘরে কেন বসিয়ে রেখেছিস? তোর ছেলের বিয়ের বয়স হয়েছে, আর মেয়েটাও বড় হয়েছে। লোক জানতে পারলে বাজে কথা রটাবে। আর রিধি এমনিতেও তো হতে পারে নিম্ন বংশের মেয়ে।
না জানি রক্তের কোনো দোষ আছে কি না। আমার বংশের কোনো ছেলে বিয়ে আমি এই আশ্রিতা মেয়ের সাথে কখনোই মেনে নিব না। এইভাবে বলছো কেন মা? রিধিকে আমরাই বড় করেছি। বড় করেছিস, মাথার উপর ছাদ দিয়েছিস, পড়াশোনা করিয়েছিস, ঢের হয়েছে। এখন ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দে। রক্তিমের কথা একটু ভেবে দেখ। তোর ছেলের ভবিষ্যৎ নষ্ট করিস না। এদের দুইজনের মধ্যে কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। এদের যদি বিয়ে হয় সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। যদি কেউ জিজ্ঞেস করে রক্তিমের শ্বশুরের বংশ কী, তখন কি বলবি? আর রিধি, এত বছর মেয়েটা এখানে আছে। রক্তিম আর রিধি দুইজন একই ছাদের নিচেই থাকে। এখন যদি তাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়, তখন যারা জানে না রিধি পালিত কন্যা তারাও জেনে যাবে। আর তখন সবাই রক্তিমের চরিত্রে আঙ্গুল তুলবে। তারা অবশ্যই বলবে এতদিন দুজনের মধ্যে কোনো অনৈতিক সম্পর্ক ছিল, আর তা ধামাচাপা দেওয়ার জন্য বিয়ে হচ্ছে। যেহেতু একই ছাদের নিচেই থাকে, এমন কথা রটানোই অস্বাভাবিক নয়। বল, এমন কিছু একটা ঘটলে তখন কি করবি? নবনী চুপ করে রইলেন। বেগম আতিকা নবনীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি জানি তুই রিধিকে খুব ভালোবাসিস, কিন্তু রক্তিমে তো তোর আপন সন্তান। আর রিধি মেয়েটাও খুব লক্ষ্মী, দেখতেও ভারী মিষ্টি। দেখবি ওর জন্য ভালো ছেলে খুঁজে পাবি। মা, রাজি আপা ছেলেটা খুব ভদ্র। আমি তাকে রিধির জন্য ভেবে রেখেছিলাম। কিন্তু তুই না বলেছিলিস তার বিয়ে হয়ে গেছে? না, দিব্যি বিয়ে হয়েছিল। আরেকটা ছেলে আছে তো। ছেলেটা বাবার সাথে থাকে, নাম রোহান আহমেদ। ভাবছি কি রাজিয়া আপাকে বলবো। বরং তাই কর, কিন্তু যা করার তাড়াতাড়ি কর। রক্তিমের জন্য মেয়ে দেখা শুরু কর। দুইজনের বিয়েটাই হয়ে যাক আগে পাশে। রক্তিমের জন্যও ভেবে রেখেছি। আমাদের ইফতেখার ভাই আছে না, ওই যে আমেরিকায় থাকে, তার মেয়ে অদিতি রক্তিমের ক্লাসমেট ছিল। বড়ই লক্ষ্মী মেয়েটা। আবার আমাদের রক্তিমকে পছন্দ করে। জুনায়েতেরও কিন্তু অদিতিকে পছন্দ। কি বলো, কথা বলে দেখব? হ্যাঁ, বলে দেখ, দেরি করিস না। যাক, তাহলে নিশ্চিত হলাম। নবনী হুসেন রাতে এই ব্যাপারে জুনায়েদ হোসেনের সাথে আলাপ করলেন, কিন্তু জুনায়েদ সাহেবের রিধিকে বিয়ে দেওয়ার ব্যাপারে আপাতত কোনো ইচ্ছে নেই। তিনি চান রীতি আগে নিজের পায়ে দাঁড়াবে, তারপর তার বিয়ে দেবেন। কিন্তু তার রক্তিমের জন্য বউ আনার ইচ্ছে আছে, আর ছেলের তো যথেষ্ট বয়স হয়েছে। তাই অনেক ভেবে তিনি পরের দিন সকালে ইফতেখার সাহেবকে ফোন দিয়ে ছেলের বিয়ের প্রস্তাব দেন। ইফতেখার সাহেব সব শুনে জানেন এই সম্পর্কে তার কোনো আপত্তি নেই, বরং তিনি কয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে কথা বলার জন্য জুনায়েদ সাহেবকে ফোন দেওয়ার চিন্তা করছিলেন। শেষমেশ দুই পক্ষেরই কথা পাকাপাকি হয়ে যায়। আগামী সপ্তাহে অদিতি আর ইফতেখার খান দেশে আসবেন। তবে এই বিষয়ে রক্তিমকে এখনও কিছুই জানানো হয়নি, কারণ বেগম আতিকা চান না এখন রক্তিম এই বিষয়ে কিছু জানুক। রাতের অন্ধকারে রিধি ছাদে দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে রক্তিম এসে তাকে জড়িয়ে ধরল। রিধি আচমকা কারোর স্পর্শ পেয়ে ভয়ে কেঁপে উঠল, আর রক্তিম তাকে আশ্বস্ত করে বলল, আমি ছাড়া আর কে তোমার কাছে আসবে বলো? আমার খুব ভয় করছে রক্তিম, মনে হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলবো। এত সহজে আমি হারিয়ে যাব না, আমি তোমারই থাকবো। নানু ইদানিং কেমন যেন অদ্ভুত আচরণ করছে আমার সাথে। আর আজ শুনলাম কারো বিয়ে নিয়ে কথাবার্তা বলছিল। এরপর আমাকে দেখেই মা আর নানু চুপ হয়ে গেল। আচ্ছা, কার বিয়ের কথা বলছিল? আমার সত্যিই খুব ভয় করছে। আমি তো তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করব না, আর তুমিও অন্য কাউকে বিয়ে করলে আমি এই ছাদ থেকে লাফ দিব। এসব ফালতু কথাবার্তা বললে মেরে একদম লাল করে দেব। এত বছর তোমার জন্য অপেক্ষা করেছি, ভাষাহীন অপেক্ষা। এখন যদি এই অপেক্ষার সমাপ্তিতে হেরে যাই, তাহলে আমার ভালোবাসাটা অসমাপ্ত থেকে যাবে। আর এখন না হয় তোমাকে পাওয়ার জন্য পরিবারের সাথে আর সমাজের সাথে একটু সংগ্রাম করব, দেখবে এরপর সবাই মেনে নেবে। সমাজ আর পরিবারের রীতিনীতি কখনো সন্তানের সুখের চেয়ে বড় হয় না। আর আমার সুখের ঠিকানা একমাত্র রিধির সাথেই জড়িয়ে আছে, আমাদের কেউ আলাদা করতে পারবে না। এক পর্যায়ে বেরিয়ে এলো একজোড়া প্রেমিক প্রেমিকার হৃদয় থেকে। আজ এক অন্ধকার রাত তাদের ভালোবাসার সাক্ষী। আর এমন কত রাত পার করলো রিধি রক্তিমের ভালোবাসার পূর্ণতা পাবে, তা হয়তো কেউই বলতে পারবে না। কলিং বেলের শব্দ শুনে ফয়সাল আহমেদ দরজা খুললেন। উষার মা শাহেদা খালা দাঁড়িয়ে আছেন। শাহেদা খালা হাসি মুখে ভেতরে এসে বসলেন। ফয়সাল আহমেদ বললেন, খালাম্মা,
আমি অসুস্থ শরীর নিয়ে কেন আসতে গেলে? আমাকে ফোন দিতে, আমিই চলে আসতাম। আরে ফয়সাল, দাওয়াত তো দিতেই আসে, কেউ নিতে আসে নাকি? আমি আজ দাওয়াত দিতে এসেছি, বড়ই খুশির সংবাদ আছে। আচ্ছা, তাহলে বলো তাড়াতাড়ি কি সংবাদ? উষা বিয়েতে রাজি হয়েছে, ওর আজিজকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো সংবাদ। এরপর ফয়সাল আহমেদ রোহানকে ডাক দিলেন। রোহান বাবার ডাক শুনে বসে ঘরে এসে শাহিদাকে দেখতে পেয়ে সালাম করল। শাহিদা রোহানের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন,